হ্যালো। 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 এসছো? আচ্ছা, আমি যে আসতেছি বলে ঘুমায় গেলাম। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? শোনা যায় আমার কথা? ওয়ালাইকুম সালাম। নাইয়ান হাসান, তুমি অনেকদিন পরে ক্লাস করতেছো কেন? শেফাত আল মামুন, শোনা যাচ্ছে? মাইশা ফারজানা মহমিতা, ভাই এই চ্যাপ্টার কয়দিন লাগবে? এই চ্যাপ্টার আরো অনেকদিন লাগবে। ওকে, দেখো, আমি গতদিন লাস্ট যেটা পড়াইছিলাম সেটা একটু আগে রিভিউ করি। যে যদি কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল, মানে বল ত্রিভুজের বিপরীত সূত্র নিয়ে গতদিন আলোচনা করেছিলাম। যে যদি কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করে এবং এই তিনটা বল যদি একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর আছে বলে মনে হয়, তিনটা বাহু বরাবর আছে বলে মনে হয়, অথবা কোন একটা ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরালে ক্রিয়াশীল আছে বলে মনে হয়, যেমন এই পি বলটা বি সি এর সমান্তরাল, কিউ বলটা সি এর সমান্তরাল, আর আর বলটা এ বি এর সমান্তরাল, এবং ভারসাম্য সৃষ্টি করতে হবে। তাহলে এখানে শর্তগুলোর কি কি? এক নম্বর শর্ত হচ্ছে যে একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে। তৃতীয় শর্ত ভারসাম্য সৃষ্টি করতে হবে। চতুর্থ ঘটনা যে ওই স্ট্রাকচারে একটা ত্রিভুজ উৎপন্ন হবে অথবা তোমাকে উৎপন্ন করতে হবে। যদি এই ঘটনা ঘটে তাহলে, এবং এই বলগুলো যদি এই ত্রিভুজের বাহুগুলোর সমান্তরালে আছে বলে মনে হয়, তাহলে এই প্রত্যেকটা বল হবে বাহুগুলোর সমানুপাতিক। প্রত্যেকটা বল হবে বাহুগুলোর সমানুপাতিক। তাহলে পি বল ডিভাইডেড বাই, আমি বলবো পি বলটা কোন বাহুর সমান্তরাল? বিসি এর সমান্তরাল। কিউ বলটা কোন বাহুর সমান্তরাল? সি এর সমান্তরাল। আর বলটা কোন বাহুর সমান্তরাল? এ বি এর সমান্তরাল। এটা আমি গতদিন পড়াইছিলাম লাস্ট দিনে। তাহলে এখানে কি জানতে হচ্ছে? ওই স্ট্রাকচারে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানা খুব জরুরি। তাহলে এগুলোর দৈর্ঘ্য, বাহুগুলোর দৈর্ঘ্য বি সি, সি এ, এ বি, ওকে। তাহলে লেংথ অফ এগুলো জানা খুবই জরুরি। হ্যাঁ, লেংথ অফ এই যে এইগুলো খুবই জানা জরুরি। বিসি এর দৈর্ঘ্য কত, সি এর দৈর্ঘ্য কত, এ বি এর দৈর্ঘ্য কত, কারণ এগুলো আমার লাগবে। ওকে, এটাই আমাদের গতদিনের পড়ানোর ইয়া ছিল আর কি। গতদিন আরো বেশ কিছু বেসিক জিনিস পড়াইছিলাম। যারা ক্লাস করেছিল তারা জানো, যারা ক্লাস করেনি তাদের জন্য তো আমার কিছু বলার নাই। ভেরি গুড। তো এবারে দেখো, আজকে একটা অঙ্ক আমি এখানে নিয়েছি।
সেটা হচ্ছে এরকম যে অঙ্কটা একটু ইয়া করতেছি, তোমরা অঙ্কটা তোলো। হ্যাঁ, অঙ্কটা তোমরা তুলবা। দেখো অঙ্কটা হচ্ছে এরকম, দেখা যায় মুস্তাক অঙ্ক। পি কিউ আর সুস্থির তিনটি বলের ক্রিয়ারেখা এবিসি সুস্থির তিনটি বল, তার মানে কি কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল থেকে স্থির অবস্থা সৃষ্টি করেছে। অঙ্কটা লেখো। আমি যে অঙ্কটা তোমাদের এটা ইয়া করার জন্য, মানে ওই যে অঙ্ক লিখতাম সময় লাগতো, ওই জন্য এই কাজটা আগে করে নিয়েছি। তাহলে পি কিউ আর সুস্থির তিনটি বলের ক্রিয়ারেখা এবিসি ত্রিভুজের বিসি সি এ বি বাহুর সমান্তরাল। ওকে, বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 30, 40 এবং 50 হলে পি এবং কিউ বলদ্বয়ের সমষ্টি 42 গ্রাম ওজন হলে, 42 গ্রাম ওয়েট আর কি, যে এককই থাক না কেন আমাদের অ্যান্সার ওই এককেই আসবে। বলগুলোর মান নির্ণয় করো। এক্সিলেন্ট প্রশ্ন, দেখেছো? হেভি প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। তা তোলা হয়েছে প্রশ্নটা? প্রশ্নটা কি তোলা হয়েছে? তাড়াতাড়ি বলো, প্রশ্নটা কি তোলা হয়েছে? হয়েছে? আমি প্রশ্নটা লিখতে পারবো না। ওকে, তাহলে প্রশ্নটা তোলা হয়ে গেছে। এবারে আমি অঙ্কটা করতেছি। দেখো, আচ্ছা এর উপরেই করলেও হবে। এখানে ইয়েটা নিয়ে আসিনি, তাই না? একটা জিনিস নিয়ে আসি এখানে। এই টুল অপশনে গিয়ে এই টুল সেটিং থেকে এডিট অপশনে গিয়ে এই ক্লিয়ার পেজটা যদি আমি ওখানে করি, নিয়ে আসি, তাহলে খুব সুবিধা হয় অবস্থা, বুঝলে? এই যে দেখো, এই ক্লিয়ার অপশন এখানে নিয়ে গেলাম, তাহলে আমি খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবো। কোথায় দেবো ক্লিয়ার অপশনটা? ক্লিয়ার অপশনটা উপরে তুলে দিই। ইরেজারের ওখানেই ক্লিয়ার দিই, হয়ে গেল। এই এই খুব ঝামেলা করতেছিল। দেখো ক্লিয়ার অপশন। তাহলে এর উপরেই সলভ করবো। দেখো কোন কালার নিব? কালো কালার নেই। তাহলে এর উপরেই সলভ করব। কি বলছে বলো? পি কিউ আর সুস্থির তিনটি বলের ক্রিয়ারেখা এবিসি ত্রিভুজের বিসি সি এ। তাহলে দেখো এই বিন্দুতে ক্রিয়াশীল, এটা হচ্ছে পি বল, এখানে কিউ বল, এখানে আর বল। ওকে, এখন এই তিনটা বল এই ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরাল, এটা বলা আছে মুস্তাক, রাইট? এটা এ, এটা বি, এটা সি। তাহলে পি বলটা কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। কিউ বলটা কার সমান্তরাল? সি এর সমান্তরাল। তাহলে এদিকে পি বল, এদিকে কিউ বল, আর এদিকে আর বল ক্রিয়াশীল। ঘটনা সঠিক কিনা? তো এখন আমরা জানি যে কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করে এবং সেই বলগুলো যদি কোন একটা ত্রিভুজের একই ক্রমে তিনটা বাহু দ্বারা সূচিত হয়, তাহলে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে জানি, বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে
বিপরীত সূত্রানুসারে, তার বিপরীত সূত্রানুসারে কি জানি? পি ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই, ওকে। তারপরে তোমাকে আবার জানতে হবে বিসি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে মোস্তাক? 30 সেন্টিমিটার। তারপরে হচ্ছে সি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। তারপরে এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। এটা একটা সমকোণী ত্রিভুজ, বোঝা যাচ্ছে। তাহলে আমরা জানি পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সিএ আর ডিভাইডেড বাই এবি। তাহলে বা পি ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 50। কি ক্লিয়ার? এখন তোমার প্রশ্ন, বল তিনটার মান নির্ণয় করতে বলেছে। টেকনিক্যালি এখানে একটা সুন্দর একটা জিনিস দিয়েছে, পি এবং কিউ বলদ্বয়ের সমষ্টি যদি 42 গ্রাম ওজন হয়, অর্থাৎ 42 একক হয়, তাহলে বলগুলোর মান কত? এটা কিভাবে নির্ণয় করবে জানো? এটার একটা টেকনিক আছে, টেকনিকটা বলে দিচ্ছি। অন্য একটা কালি নি, তাহলে কোন কালি নিলে ভালো দেখাবে? এখানে নীল কালি নিলে ভালো দেখাবে সাদাতে। সেটা হচ্ছে, তোমরা 1953 সালে শিখেছিলা সেই 9-10-এ, যে এ ডিভাইড বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, দুটো অনুপাত যদি সমান হয়, তাহলে এই লবের যোগফল আর হরের যোগফলের অনুপাতও সমান হয়। বিশ্বাস যদি না হয় তাহলে এরকম ভাবে চিন্তা করো, হাফ ইকুয়াল টু 2/4। 1/2 যা 2/4 কিন্তু তা 2/4 মানে কিন্তু হাফ। তাহলে এবার বলো তো, এই দুটার যোগফল 1 আর 2 এর যোগফল 3, 2 আর 4 এর যোগফল 6, 3/6 মানে তো হাফ। তাহলে এটাও হাফ, এটাও হাফ, এটাও হাফ। এটা কি করে আসলো? লবের যোগফল বাই হরের যোগফল। অর্থাৎ দুটো অনুপাত যদি সমান হয়, দুই বা ততোধিক অনুপাত যদি সমান হয়, লবের যোগফল বিয়োগফল যেটাই করো না কেন, হরের যোগফল বিয়োগফল করো না কেন, এই অনুপাতগুলো সমান হয়। তো আমি এখানে আমার দেওয়া আছে পি প্লাস কিউ। পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি, পি এবং কিউ বলদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 42, মানে পি প্লাস কিউ দেওয়া আছে 42, ওকে। তাহলে এখানে তো পি প্লাস কিউ এর কোনো অপশন নাই, কিন্তু এখানে দুটো অনুপাত দেওয়া আছে, যে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা। তাহলে এটা ইকুয়াল টু যদি তুমি একবারে লিখো যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 30 প্লাস 40 অর্থাৎ 70, এটা লেখা যাবে। কারণ এই দুটো অনুপাত সমান মানে এই দুটার যোগফল ডিভাইডেড বাই হরের যোগফলের অনুপাতও ওটাই হবে। দুটো অনুপাত যদি সমান হয়, লবের যোগফল ডিভাইডেড বাই হরের যোগফলের অনুপাতও ওটাই হয়। তাহলে এখন বলো, পি প্লাস কিউ মানে কত দেওয়া আছে? পি প্লাস কিউ মানে 42। তাহলে এটা ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 70। ক্লিয়ার? 42 বাই 70 মানে 7 দ্বারা কাটলে 6 7 42, 14 দ্বারা কাটবো, 14 দ্বারা কাটলে 3 14 42 ডিভাইডেড বাই 5 14 70। তার মানে কি পি বাই 30 ইকুয়াল টু 3/5। একই অনুপাত দিয়ে সব হয়ে গেছে। পি বাই 30 ইকুয়াল টু 3/5 বললে পি এর মান বেরিয়ে যাবে, কিউ এর মান বেরিয়ে যাবে, আর এর মানও বেরিয়ে যাবে। তুমি এটা ইকুয়াল টু 3/5 বলো, কি বলতে পারবে না? বলো। কাহিনী কি জানো? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা দিয়ে তুলতে হবে। এটা দিয়ে তুললে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, করে এইটা নামাতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা বলো, এখন বলো, তাহলে পি বাই 30 ইকুয়াল টু 3/5 বলতে পারবা? পি বাই কিউ বাই 40 ইকুয়াল টু 3/5 বলতে পারবা? তারপরে আর ডিভাইডেড বাই 50 এটা ইকুয়াল টু 3/5 বলতে পারবা। তাহলে এখান থেকে পি এর মান, এখান থেকে কিউ এর মান, এখান থেকে আর এর মান বের করা যাবে কিনা বলো? কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে?
কোনো ভেজাল আছে কিনা বলো? মোহাম্মদ নাহিদ রেজা, মাথায় ঢুকলো না। ঢুকবে না তো, মাথা এত জ্যাম করে রাখবো, মাথায় ঢুকবে কি করে? ওকে, অ্যান্সার অনেকে করে ফেলেছে তো, 18, 24 আর 30। ভেরি গুড। ওকে, সুন্দর, খুবই সুন্দর। তাহলে এটা আমাদের একটা অঙ্ক হয়ে গেল। এবার আসো পরের অঙ্ক। আরে বাপ রে বাপ, পরের অঙ্কটা খুবই সুন্দর একটা প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। দেখো, পরের অঙ্কটা একটু লেখো তোমরা, তারপরে সলভ করতেছি। দেখা যাচ্ছে মোস্তাক? হ্যাঁ, আর একটু নিচে দেখা যায় প্রশ্ন। কালার একটু কেমন হয়ে গেছে, তাই না? তুলে নাও, তাড়াতাড়ি তোলো প্রশ্নটা। প্রশ্নটা আছে এল দৈর্ঘ্য বিশিষ্ট, প্রশ্নটা লেখো। এল দৈর্ঘ্য বিশিষ্ট, এটা এল, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে একটি উলম্ব দেয়ালে আটকানো আছে। ওকে, আমি বলতেছি লেখো। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো আছে এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোন বিন্দুতে যুক্ত আছে। গোলকটির ওজন W হলে দেখাও যে রশির টান এত। এটা দেখেছো বরিশাল বোর্ডে এসছে, দিনাজপুর বোর্ডে এসছে, যশোর বোর্ডে এসছে, বুয়েটে 2004 সালে এসছে। খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই 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 সুন্দর একটা প্রশ্ন। আমি তোমরা ক্লিয়ার না বুঝতে পারছি, কালারটা অন্য দিতে হতো। আমি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর, তোমরা তুলে নাও। এই যে আমি তো এইভাবে দেখতে পাচ্ছি, এটা কি? আমি তো কানা মানুষ, তাও তো দেখতে পাচ্ছি। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে একটি উলম্ব দেয়ালে আটকানো আছে এবং অন্য প্রান্তে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোন বিন্দুতে যুক্ত আছে। গোলকটির ওজন W হলে দেখাও যে রশির টান T = এটা। ওকে, দেখো এটা সলভ করবো এখন। যত দুঃখ বন্ধুরে কর তোমার কই গেল? আরে শালা, বুঝতে পারছি। করো তোমার মনে জাহানা, নিঠুর বন্ধুরে। এই হচ্ছে একটা দেয়াল। আমরা ছেলে মেয়েদেরকে বোঝানোর জন্য আরো সুবিধার্থে বলি, গ্রামের দিকে যে ফুটবল খেলে না, গ্রামের দিকে শহরেও খেলে, এটা ফুটবল। এই ফুটবল দেখবা নেটে করে নিয়ে আসে, দেয়ালে ঝুলায় রাখে, অনেক সময় রাখে না, সেই কাজটা এখানে দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে একটা ফুটবল। এই একটা ফুটবল, এই দেয়ালে কোনো মতে একটু মানে আলতো করে স্পর্শ করে এভাবে ঝোলাতে হবে। আমি যদি ফুটবলটাকে এভাবে রাখি, এটা কি রাখা সম্ভব? কেন রাখা সম্ভব না? তাহলে এই ফুটবলটাকে যদি একটু কালারিং করে দিই,
তাহলে কেমন হয় বলো? এটাকে যদি একটু কালার করে দিই, এই কালার করা যায় এই ফিল কালার থেকে। ফিল কালার, এই দেখো ফিল করব এখান থেকে এখানে সুন্দর করে, এই দেখেছ ফিল করে দিলাম। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই যে গোলক একটা, এই গোলকের একটা নির্দিষ্ট ওজন আছে। ওকে, এই ওজনটা এর ভার কেন্দ্র থেকে নিচের দিকে ক্রিয়াশীল। এটা ডাব্লু ওজনের একটা গোলক, ঠিক আছে? ডাব্লু ওজনের একটা গোলক। এই গোলকটাকে আটকানো হয়েছে কিভাবে জানো? এল দৈর্ঘ্যের একটা রশির সাহায্যে গোলকের উপরে একটা আংঠা লাগানো আছে, ঠিক আছে? যেমন ওই যে সরল দোলকের বব আছে না, ওই ববের উপরে একটা আংঠা থাকে। তাহলে মনে করো এই যে এখানে একটা আংঠা লাগিয়ে এখান থেকে এল দৈর্ঘ্যের একটা রশি এখানে বাঁধা আছে, এল দৈর্ঘ্যের একটা রশি এখানে বাঁধা আছে। ওকে, এইভাবে বস্তু মানে এই ডাব্লু ওজনের গোলকটাকে ঝুলে রাখা হয়েছে। এটা কিন্তু দেয়াল, এই দেয়ালে এখানে পেরেক মারা আছে, পেরেকে আটকানো আছে, ঠিক আছে? এখন আমার প্রশ্ন, এই যে এটাকে যদি আমরা একটু পেছন থেকে বর্ধিত করে দিই, হ্যাঁ, এই যে এইটাকে যদি আমরা একটু পেছন থেকে বর্ধিত করে দিই, এইটা কেন্দ্রগামী হবে এবং এটা গোলকের ব্যাসার্ধ, এটা দেওয়া আছে স্মল এ। কি ক্লিয়ার? এবং এই দেয়ালের উপরে যখন এই বলটা এভাবে রাখা আছে, তখন দেয়াল মনে করতেছে কে যেন আমাকে ক্ষুদ্রভাবে একটু আঘাত দিচ্ছে। দেয়াল নিউটনের কথা মনে করে বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটা কেন্দ্রগামী হবে। এটা হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া বল, সরি বিপরীত প্রতিক্রিয়া বল। এই যে দেখো, এইটা হচ্ছে দেয়ালের প্রতিক্রিয়া, দ্যাট ইজ আর। ওকে, বলো এটা ক্লিয়ার কিনা? এবং এখানে একটা রশির টান সৃষ্টি হবে, সেটা হচ্ছে রশির টান ধরো টি। বলো এটুকু ক্লিয়ার কিনা? চিত্রটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, চিত্রটা ক্লিয়ার কিনা? চিত্রটা কি ক্লিয়ার? হ্যাঁ, দেখো ডাব্লু ওজনের একটু বাকি আছে তোলা, আমি তো তোলা বাকি আছে, পরে তুলে নিও, বইয়ে প্রশ্ন আছে। আমি আগে প্রশ্নটা মানে ফিলিংসটা কি বুঝালাম, যে একটা ফুটবল, আমি ফুটবল বলছি, একটা গোলক, নিরেট গোলক, যার ওজন হচ্ছে ডাব্লু, ডাব্লু ওজন। এই গোলকের এখানে একটা আংঠা দেওয়া আছে, এই আংঠাতে এখানে একটা রশি বাঁধা আছে, এই রশিটা ওই একটা দেয়ালে একটা পেরেকে মানে আটকে রাখা আছে। তাহলে সিস্টেমটা এরকম তৈরি হবে কিনা বলো? ওকে, সেক্ষেত্রে দেয়ালের প্রতিক্রিয়া বল আর, গোলকের ওজন ডাব্লু এবং রশির টান এই বরাবর ক্রিয়াশীল, দ্যাট ইজ টি। কি ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার, ভেরি গুড। এবার আসো, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এটার নাম দাও এ, এটা দাও বি, এটা দাও সি। ওকে, তাহলে এই জিনিসগুলো ধরে নাও, ধরি এ বি সি, এটা দিলাম ডি। হ্যাঁ, ধরি বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু স্মল এ ইকুয়াল টু গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। ওকে, তারপরে এখানে আছে তোমার এডি, এডি ইকুয়াল টু স্মল এল ইকুয়াল টু সুতার দৈর্ঘ্য বা রশির দৈর্ঘ্য, যেটা দেওয়া থাকবে সুতার দৈর্ঘ্য। ওকে, তাহলে অতএব এসি, এসি ইকুয়াল টু এ প্লাস এল। দেখো এসি ইকুয়াল টু এ প্লাস এল, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে, তাহলে এটা তো এ, রাইট? এটা এ, এটাও এ, আর এটা হচ্ছে এ প্লাস এল। এই সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজতে, এবিসি সমকোণী ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ার মানে
a plus l whole square equal to ab square plus bc square, bc মানে a square। তাহলে অতএব ab square equal to আসবে a square plus twice al plus l square minus a square, এটাই পাশে পার করে দিলাম। a square square কাটি যায়, তাহলে অতএব ab equal to থাকে root over twice al plus l square। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটা বাহু ab যা কিনা আমাদের জানা, ab এর দৈর্ঘ্য জানা, তারপরে bc এর দৈর্ঘ্য জানা, তারপরে ac এর দৈর্ঘ্য জানা, রাইট? তিনটা বাহুর দৈর্ঘ্য জানা আছে কিনা? এখন আমার প্রশ্ন, আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো স্ট্রাকচারে তিনটা বল ক্রিয়াশীল হয়, ভারসাম্য সৃষ্টি করে, একটা বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং সেই স্ট্রাকচারে যদি এমন একটা ত্রিভুজ গঠন হয় যে ত্রিভুজের বাহুগুলো ওই বলগুলোর ক্রিয়ারেখা বলে মনে হবে, বলতো আমার কি এবিসি ত্রিভুজের এবি কে মনে হচ্ছে না যে ডাব্লিউ বলটা এবি বরাবর ক্রিয়াশীল, আর বলটা বিসি বরাবর ক্রিয়াশীল, আর টি বলটা সিএ বরাবর ক্রিয়াশীল? তাহলে এই তিনটা বল একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল হলো কিনা? তাহলে আমরা কি বল ত্রিভুজের বিপরীত সূত্র অ্যাপ্লাই করতে পারি? তাহলে এখানে লিখবা রশির টান টি, রশির টান টি, দেয়ালের প্রতিক্রিয়া আর, দেয়ালের প্রতিক্রিয়া আর হলে বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে পাই, বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে পাই টি ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই ডাব্লিউ ডিভাইডেড বাই, বলো টি ডিভাইডেড বাই টি কোন বাহু সমান্তরাল মস্তক, টি কোন বাহু বরাবর আছে বলে মনে হচ্ছে? সি এ, টি ডিভাইডেড বাই সি এ, আর বলটা ওই ত্রিভুজের কোন বাহু বরাবর আছে বলে তোমার মনে হচ্ছে? বি সি, ডাব্লিউ ডিভাইডেড বাই কোন বাহু বরাবর আছে বলে মনে হচ্ছে? ত্রিভুজের এ বি বরাবর আছে বলে মনে হচ্ছে। এইটুকু বুঝলা কিনা বলো একটু প্লিজ, এইটুকু তোমাদের বোধগম্য হলো কিনা তাড়াতাড়ি বলো প্লিজ, একটু তাড়াতাড়ি বলো এটুকু বোধগম্য হলো কিনা? হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি এর মান কত? সি এর মান এ প্লাস এল, তাহলে বা টি ডিভাইডেড বাই এ প্লাস এল ইকুয়াল টু আর ডিভাইডেড বাই বিসি এর মান স্মল এ। হয়েছে? তারপরে ডাব্লিউ ডিভাইডেড বাই এ বি এর মান, এ বি কত? এ বি এর মান বের করা আছে রুট ওভার টুয়াইস এ এল প্লাস এল স্কয়ার। ওকে, তার মানে দেখেছো বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকলেই আমাদের অঙ্ক কিন্তু কেল্লা ফতে। অতএব এটা ইকুয়াল টু এটা বললে টি এর মান বের হবে, এইটা ইকুয়াল টু এটা বললে দেয়ালের প্রতিক্রিয়া বের হবে। তাহলে অতএব টি ইকুয়াল টু কত হবে বলো? এ প্লাস এল গুণ হবে ডাব্লিউ ইন্টু এ প্লাস এল ডিভাইডেড বাই রুট ওভার টুয়াইস এ এল প্লাস এল স্কয়ার। এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে টি এর মান, আর আর এর মান কত হয় মোস্তাক বলো তো? তাহলে এখান থেকে আর ইকুয়াল টু আসবে, দেখা যায় এখানে আর ইকুয়াল টু আসবে ডাব্লিউ ইন্টু এ ডিভাইড বাই রুট ওভার টুয়াইস এল প্লাস এল স্কয়ার। এটা হচ্ছে দেয়ালের প্রতিক্রিয়া। কি ক্লিয়ার? লামির উপপাদ্যতে করলে হবে না ভাই, লামির উপপাদ্যতে করলে সময় সাপেক্ষ বিষয়। আমি এখানে দেখতে পাচ্ছি যেখানে বাহুগুলোর দৈর্ঘ্য আমার জানা, আমি অ্যাডমিশন টেস্টে এগুলো কিচ্ছু ভাষা লিখবো না। এখানে এ প্লাস এল আর এ বি এর দৈর্ঘ্য এখানে রুট ওভার টুয়াইস এ এল প্লাস এল স্কয়ার দিয়ে বলবো বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে পাই। বল ত্রিভুজের বিপরীত সূত্র সবচেয়ে সহজ,
ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে চলে গেলাম। তাহলে উদ্দীপকটা পড়ে চিত্র আঁকানোটা এখানে মূল বিষয়। ওকে, এই অঙ্ক করবো না, ক্লিয়ার। এবার এটা সহকারে উঠে গেল যে মুস্তাক, এর আগে যেটা সহকারে উঠছিল না, সিলেক্ট করে নি, তাই ওকে। এবারে দেখো, এবারে হেভি একটা অঙ্ক করব। এটাকে আমরা বলছি সুইসাইড প্রবলেম। হ্যাঁ, না বলে লাগবে না। প্রশ্নটা হচ্ছে এরকম যে মনে করো ডাব্লিউ ওজনের একজন ব্যক্তি সুইসাইড প্রবলেম বলছি, গলায় দড়ি দিয়ে ঝুলতেছে। ওকে, মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের রশির সাহায্যে ফ্যানে আটকিয়ে ঝুলতেছে। ঠিক আছে, ধরে নাও এরকম ব্যাপারটা যে এখানে ছাদ, এই ছাদে একটা দড়ি আটকিয়ে এখানে মনে করো ডাব্লিউ ওজনের একটা মেয়ে এখানে গলায় দড়ি দিয়ে ঝুলতেছে। ওকে, আচ্ছা ঝুলো। কত দৈর্ঘ্যের রশি মোস্তাক? এখানে এল দৈর্ঘ্যের একটা রশির সাহায্যে ঝুলতেছে। রশিটার দৈর্ঘ্য হচ্ছে এবি হচ্ছে রশির দৈর্ঘ্য, এর ওজন ছিল ডাব্লিউ। ওকে, এভাবে সরল দোলকের মতো দুলতেছিল। ওকে, কোনো এক সময় দোলা অবস্থায় যখন এর অবস্থান এখানে, ওকে, যার সাথে ঝগড়াঝাটি করে অভিমান করে এই দুর্ঘটনাটা ঘটাতে যাচ্ছিল, সে তখন বাংলা সিনেমার নায়কের মতো 2 সেকেন্ড পরে হাজির, যে এইভাবে দুলতেছে দেখা যাচ্ছে। তখন যখন এই অবস্থানে চলে গেছে, ঠিক আছে, এই অবস্থানে যখন চলে গেছে তখন নায়ক এসে হাজির। ঠিক আছে, নায়ক এসে এর কান ধরে, এটা কান, হ্যাঁ এখানে কান দেওয়া ছিল না, যাই হোক, এই কান ধরে এদিকে অনুভূমিক বরাবর এফ বলের সাহায্যে এখানে স্থির অবস্থায় রেখে দিয়েছে, যে এইদিকে যেন সে মানে আর দোল না খেতে পারে। ওকে, তাহলে সে কি করতেছিল? এল দৈর্ঘ্যের রশির সাহায্যে প্রথমত এখানে ঝুলতেছিল, দিয়ে সরল দোলকের মতো দুলতেছিল। কোন এক মুহূর্তে যখন এই খাড়া রেখা হতে সে এক্স একক দূরে যায়, এক্স একক দূরে অবস্থান করে, সেই সময় নায়ক আসে হাজির হয়ে এর কান ধরে, কান সপার উপর একটা দেয় আগে প্রথমে, বুঝলা, যে কি এমন হলো যে তোমাকে গলায় দড়ি দিতে হবে। তখন এই এফ বলের সাহায্যে, অনুভূমিক এফ বলের সাহায্যে সেটাকে সুস্থিত অবস্থায় রেখে দেয়, স্থির করে দেয়, মানে আর দোলে না। ঠিক আছে, তাহলে এর ওজন কি কমেছে? এখানে যাওয়ার পরে কমে নেই, এর ওজন ডাব্লিউ খাড়ার নিচের দিকেই ক্রিয়াশীল। ওকে, অর্থাৎ তোমার প্রশ্নটা থাকবে এরকম ভাবে, ডাব্লিউ ওজনের একটি বস্তু এল দৈর্ঘ্যের রশির সাহায্যে ঝুলানো আছে। ওকে, অনুভূমিক এফ বলের সাহায্যে খাড়া রেখা হতে এক্স একক দূরে কোন একটি বিন্দুতে সুস্থিত রাখা আছে। ওকে, এই অবস্থায় রশির টান কত হবে এবং অনুভূমিক এফ বলের মান কি হবে? তাহলে এখানে রশির একটা টান আছে, দ্যাট ইজ টি, এটা ইকুয়াল টু হোয়াট? এই অনুভূমিক বলের মান ইকুয়াল টু হোয়াট? রশির দৈর্ঘ্য কত দেওয়া ছিল মোস্তাক? এল, এটাও কিন্তু এলই আছে, তাহলে এটাও এল।
তাহলে এ বি এটা ধরলাম সি বিন্দু, আর এটা দিলাম ডি বিন্দু, এই বিন্দুটা। ওকে, তাহলে আমরা ধরে নেব, স্যারকে এগুলো সব ব্যাখ্যা দিয়ে দিই, যে ধরি এ বি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু এল ইকুয়াল টু রশির দৈর্ঘ্য, রশির দৈর্ঘ্য এটা বলে নিলাম। তারপরে ডিসি ইকুয়াল টু এক্স। ওকে, এটার পরিচয় কি দেবা? খাড়া রেখা হতে যে দূরত্বে বস্তুটিকে স্থির রাখা হয়, বস্তুটিকে স্থির রাখা হয়, ব্যাখ্যা দিয়ে দিলাম, বর্ণনা দিয়ে দিলাম। তাহলে ডিসি জানো, এসি জানো, এডি বের করো। এডি ইকুয়াল টু একবারে বের করবো রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। অঙ্ক শেষ। রশির টান টি, ঠিক, অনুভূমিক বল কত এফ, ওজন কত ডাব্লিউ। তাহলে এই স্ট্রাকচারের টোটাল 3টা ফোর্স দেখতে পাচ্ছ কিনা বলো? এই স্ট্রাকচারে টোটাল 3টা ফোর্স দেখা যায়। এখন আমার প্রশ্ন, এই স্ট্রাকচারে এমন একটা ত্রিভুজ গঠন হবে যে ত্রিভুজের বাহু 3টা হবে ওই বলগুলোর ক্রিয়ারেখার সমান্তরাল। সেরকম ত্রিভুজ আছে কিনা বলো? এডিসি ত্রিভুজ। এডিসি ত্রিভুজের ডিসি বরাবর এফ বল, সি এ বরাবর টি বল, আর এডি বরাবর ডাব্লিউ বল। অতএব বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে পাই, বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে পাই, বিপরীত সূত্রানুসারে পাই টি ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই ডাব্লিউ ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই টি বাহু, টি বলটা কোন বাহু বরাবর আছে? সি এ। এফ বলটা কোন বাহু বরাবর আছে? ডিসি। ডাব্লিউ বলটা কোন বাহু বরাবর আছে মনে হচ্ছে? এডি বরাবর। ত্রিভুজের 3টা বাহু দ্বারা নির্দেশ করাতে হবে। বা টি ডিভাইডেড বাই সি এর মান কত? সি এর মান এল ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ডিসি এর মান কত? এক্স। ডাব্লিউ ডিভাইডেড বাই এডি এর মান কত? রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখান থেকে টি আর এফ এর মান বের করা যাবে না? তাহলে অতএব টি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল বাই রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এক্স ডিভাইড বাই রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কি ক্লিয়ার? কোন আপত্তি আছে? এই হচ্ছে রশির টান, এই হচ্ছে অনুভূমিক এফ বলের পরিমাণ। ঠিক আছে? বলবা ভাই এগুলো শিখে কি করব? এগুলোই তো তোমাকে শিখতে হবে ভাইজান। মনে করো তুমি যদি কখনো সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হও, এই জিনিসগুলো কাজে লাগবে বলে রাখলাম। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের রশির সাহায্যে বিশাল একটা জিনিস ঝুলাইতে হচ্ছে, নির্দিষ্ট দূরত্বে নিয়ে গিয়ে সেখানে স্থির রাখতে হচ্ছে, তাহলে ওই রশির টান কি হবে? দেখা গেল রশির টান দরকার 100 নিউটন, তুমি এই যে সাধারণ যেগুলো কাপড় সেলাই করা সুতা আছে সেগুলো দিয়ে ঝুলাই দিয়েছো বস্তুটাকে, সেটা তো থাকবে না। তোমাকে আগে টানের মানটা বের করতে হবে, কি পরিমাণ ওজন তুমি ঝুলাবা সেই ওজন জানা থাকতে হবে, রশির দৈর্ঘ্য জানা থাকতে হবে, কত একক দূরত্বে নিয়ে যায় রাখবা সেটা জানা থাকতে হবে। তখন মনে করতে হবে যে টি এর মান এইটা হতে হবে, রশির টান হতে হবে মিনিমাম এইটা, এর থেকে বেশি হলে কোনো ক্ষতি নাই। ঠিক আছে? তখন তুমি তোমার বসকে বলবা স্যার এই ধরনের রশি লাগবে, এই ধরনের রশি আমাকে দেন, আমি এটা ঝুলাই দিচ্ছি। দেখেন অনুভূমিক এফ বলের পরিমাণ এটা লাগবে, যে অনুভূমিক বরাবর যেটা টানা দিয়ে রাখবা সেখানে কি পরিমাণ ওজন লাগবে সেটা এখানে দেওয়া আছে। ওকে, কি ভাইজান ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার?
ওই রকমই। হয়েছে? ওকে, তাহলে এটা আমাদের এই প্রবলেম নিয়ে কোনো ঝামেলা নাই। এবারে দেখো আরেকটা প্রবলেম নিব আমি। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবার এখন সলভ করব। সেটা হচ্ছে যে লাঠিটা দাও। ঝুলাবো কি এখানে? ছবি তো নাই, ছবি লাগবে, কিছু একটা ঝুলানোর জন্য লাগবে। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু রে করো তোমার মনে জাহালা। দেখেছ এটা, এই জিনিসটা আমি এখানে মধ্যবিন্দুতে এভাবে স্থির রেখেছি। রশিটার মধ্যবিন্দুতে নিচের দিকে একটা বল প্রয়োগ করেছি, আর দ্বন্দ্বটার মধ্যবিন্দুতে ধরে আটকে রেখেছি। এই জন্য দ্বন্দ্বটা অনৈমিক অবস্থায় আছে। এখন যদি আমি এই বস্তুটাকে এখানে যদি আমি এভাবে ধরে রাখি, এটা কিন্তু এরকম বাঁকা হয়ে যাবে। দেখো বাঁকা হয়েছে না? দেখেছ বাঁকা হয়েছে না? জাস্ট এরকম হবে। এই চিত্রটা আঁকতে পারবা? এই প্রশ্নটা কেমন জানো? এখানে গিট দিয়ে রাখতে হবে, নইলে তো অবাধে ঝুলানো যাবে না। এখানে গিট দিয়ে ডাবল ওজনের একটা বস্তুকে রাখতে হবে। তাহলে এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতা হতে হবে। এখান থেকে এই পর্যন্ত এইটুকু আরেকটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতা হতে হবে। তাহলে এটাকে একটু বাঁকা করতে হবে। তাহলে ওইটুকু থাক, লাগবে না। যদি দ্বন্দ্বটা অনুভূমিক অবস্থায় থাকে, এখানে ডাবল ওজনের একটা বস্তু ঝুলিয়ে অনুভূমিক অবস্থায় স্থির রাখতে চাও, তাহলে এই রশির মধ্যবিন্দুতে এই বস্তুটা ঝুলতে হবে, রাইট? আর যদি মধ্যবিন্দুতে না ঝুলিয়ে অন্য কোনো বিন্দুতে তুমি ঝুলাও গিট দিয়ে, এবং তুমি যদি বলো যে এর ক্রিয়াবিন্দু যেন মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে কিন্তু এটাকে এইভাবে বাঁকা করতে হবে। এই যে দেখো, এভাবে বাঁকা করতে হবে। ওকে, দেখো মনে হচ্ছে না যে এর ক্রিয়াবিন্দুটা এখানে ক্রিয়াশীল? এই যেখানে এই চিত্র না কথা দেখি, যে আমি অঙ্কটা পরে বলছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে এই হচ্ছে একটা দ্বন্দ্ব, এটা বাঁকিয়ে নিলাম আগেই। এর মধ্যবিন্দু চিত্রটা আঁকার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি এটা, এ বি, এটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু থেকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল করা একটা ডাবল ওজনের বস্তু। আসলে বস্তুটা এখান থেকে ঝুলানো নাই, এখান থেকে এখানে যোগ করে দেওয়া হয়েছে একটা রশি। এই রশিটার এই রশিটা এই বিন্দুতে গিট দিয়ে বাঁধা আছে, এখানে সি বিন্দুতে গিট দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তাহলে প্রশ্নটা লিখো। প্রশ্নটা কি তুমি লিখবা? প্রশ্নটা লেখা হচ্ছে এরকম যে মনে করে এই রশিটার দৈর্ঘ্য স্মল বি, এই রশিটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, আর এই দ্বন্দ্বটার দৈর্ঘ্য হচ্ছে তোমার স্মল সি। ওকে, প্রশ্নটা হচ্ছে এরকম ভাবে বলা আছে, এ এবং বি দৈর্ঘ্যের দুটি রশির, এ এবং বি দৈর্ঘ্যের দুটি রশির দুই প্রান্ত, প্রশ্নটা লেখো, এ এবং বি দৈর্ঘ্যের দুটি রশির দুই প্রান্ত, দুটি রশির দুই প্রান্ত সি দৈর্ঘ্যের একটি লাঠির, সি দৈর্ঘ্যের একটি লাঠির দুই প্রান্তে বাঁধা আছে। অপর প্রান্তদ্বয়
অপর প্রান্তদ্বয় রশিদ্বয়ের অপর প্রান্তদ্বয় সি বিন্দুতে গিট দিয়ে ডাব্লু ওজনের একটি বস্তুকে এমন ভাবে ঝোলানো হলো যেন বস্তুটির ওজন দ্বন্দ্বটির ঠিক মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। কিন্তু আবার বলছি, এ এবং বি দৈর্ঘ্যের দুটি রশির দুই প্রান্ত একটি লাঠির দুই প্রান্তে বাঁধা আছে। ওকে, অপর প্রান্তদ্বয় সি বিন্দুতে গিট বেঁধে সেখান থেকে ডাব্লু ওজনের একটি বস্তুকে এমন ভাবে ঝুলানো হলো যেন বস্তুটির ওজন দ্বন্দ্বের মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হয়। তাহলে দ্বন্দ্বটা বাঁকা করে দিতে হবে। কখনোই তুমি এটাকে অনুভূমিক বরাবর রেখে মধ্যবিন্দুতে ক্রিয়াশীল করাতে পারতা না। যেমন দেখো, যদি এটা অনুভূমিক রাখতা, একটা রশির দৈর্ঘ্য তো কম বেশি আছে, তাই কিনা বলো? এখানে যদি ডাব্লু ওজনের বস্তু রাখতা, তাহলে ডাব্লু ওজনের ক্রিয়াবিন্দু কি মধ্যবিন্দু হতো? এই দ্বন্দ্বটা কি মধ্যবিন্দু হতো? ওই জন্য দ্বন্দ্বটা বাঁকা করে দিতে হবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে এটা মধ্যবিন্দু, এটা কনফার্ম। প্রশ্ন মতে এটা হচ্ছে মধ্যবিন্দু দ্বন্দ্বের। এবং এখানে আরো একটা শর্ত দিতে হবে, সেই শর্তটা বলছি, প্রশ্নে বা বইয়ে দেওয়া থাকবে। শর্তটা হচ্ছে এরকম যে রশি দুটার দৈর্ঘ্য এমন হবে যাদের বর্গের যোগফল এই দ্বন্দ্বের দৈর্ঘ্যের বর্গের সমান হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। এই শর্তটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। দেখা গেল এটা যদি 8 মিটার হয়, এটা যদি 6 মিটার হয়, তাহলে এই লাঠির দৈর্ঘ্য হবে 10 মিটার, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। এখানে যদি হয় এটা 5 মিটার, এটা যদি হয় 12 মিটার, তাহলে দ্বন্দ্বের দৈর্ঘ্য হবে 13 মিটার, সোজা হিসাব। ওকে, তাহলে বলে এখানে গিট দেওয়া আছে, তাই না? গিট দেওয়া থাকলে এই রশি দুটার টান হবে আলাদা। মনে করো এটা T1 টান, এটা মনে করো T2 টান। ওকে, এই অবস্থায় রশি দ্বয়ের টান নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটা আবার বলবো, কি ক্লিয়ার? লিখে দিতে পারবো না, লিখে দিতে পারবো না। প্রশ্নটা হচ্ছে যে এ এবং বি দৈর্ঘ্যের দুটি রশির দুই প্রান্ত একটি লাঠির দুই প্রান্তে বাঁধা আছে। রশির অপর প্রান্তদ্বয় সি বিন্দুতে গিট দিয়ে ডাব্লু ওজনের একটি বস্তুকে এমন ভাবে ঝোলানো হলো যেন বস্তুটির ওজন লাঠিটির মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হয়। পরে ভিডিও আটকে দেখিও তোমরা, ঠিক আছে? সেক্ষেত্রে রশিদ্বয়ের টান নির্ণয় করতে হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং প্রশ্নে বলে দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ রশিদ্বয়ের দৈর্ঘ্যের বর্গের যোগফল হবে দ্বন্দ্বের বর্গের সমান। ওকে, তার মানে এটা 90 ডিগ্রি, রাইট? এটা গোটাটাই 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, গোটা স্ট্রাকচারে কয়টা ফোর্স দেখতে পাচ্ছ? T1 একটা ফোর্স, T2 একটা ফোর্স, W একটা ফোর্স, তিনটা ফোর্স দেখতে পাচ্ছ। ভারসাম্য সৃষ্টি করে এই স্ট্রাকচারে। এখন তোমাকে এমন একটা ত্রিভুজ গঠন করতে হবে যে ত্রিভুজের বাহুগুলো হবে এই বলগুলোর ক্রিয়া রেখার সমান্তরাল। দেখো, সেরকম একটা ত্রিভুজ আমি গঠন করতেছি। ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল ডিই একটা সরল রেখা টানতে হবে তোমাকে, ডিই। ডি কিন্তু এ বি এর মধ্যবিন্দু, সেটা আগেই বলে রেখেছি। তাহলে বলো তো, এটা যদি সমান্তরাল হয় তাহলে ই হবে বিসি এর মধ্যবিন্দু। তাহলে বলো তো ভাইজান, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, কি ক্লিয়ার? যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এটাকে আমরা ফিল করব কি দিয়ে? ফিল করব হচ্ছে এই কালার দিয়ে, ফিল কালার। এই যে দেখো, এই ফিল গোটাটা হলো না কেন? এটুকু ফিল করে দিই, হ্যাঁ ফিল হয়েছে। কি ক্লিয়ার?
এখন তোমরা বলো আমাকে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের সিই বরাবর T2 বল আছে বলে মনে হচ্ছে, ইডি বরাবর T1 বল ক্রিয়াশীল, কারণ কি আমি এসি এর সমান্তরাল করে ডিই আঁকেছি। আবার ডাব্লু বলটা আছে ডিসি বরাবর, ডাব্লু বলটা আছে ডিসি বরাবর। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, এই বাহুগুলোর দৈর্ঘ্য তোমার জানা দরকার, নইলে বল ত্রিভুজের বিপরীত সূত্র তুমি ব্যবহার করতে পারবা না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাকে বলো তাহলে ডি কিন্তু এবি এর মধ্যবিন্দু, ডি এবি এর মধ্যবিন্দু, সুতরাং ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা ধরে নিব ডিই ইকুয়াল টু হাফ অফ এসি। এসি হাফ অফ এসি মানে কি, এসি এর দৈর্ঘ্য কত? বি, তাহলে এখানে হবে বি বাই 2। তার ডিই এর দৈর্ঘ্য পেয়ে গেছি, ডি এর দৈর্ঘ্য স্মল বি বাই 2। এবারে বলো তো সিই কত মস্তক? পুরোটা ছিল এ, তাহলে সিই ইকুয়াল টু স্মল এ বাই 2। সিবি ছিল স্মল এ, তাহলে সিই এর মান হবে স্মল এ বাই 2। এখন প্রশ্ন ভাইজান, তাহলে এইটুকু কত হবে? এই যে এইটুকু, ওকে, দুই ভাবে বের করা যায় এটা। যেহেতু এটা সমান্তরাল এটা, আর এটা যেহেতু এর উপর লম্ব, ডেফিনেটলি এটাও এর উপরে লম্ব হবে 90 ডিগ্রি। ওকে, এইটুকু আমি জানি, এইটুকু জানি, তাহলে ডিসি বের করতে পারবো কিনা বলো? তাহলে ডিসি ইকুয়াল টু রুট ওভার ডিই স্কয়ার প্লাস সিই স্কয়ার, তার মানে রুট ওভার একবারে করতেছি a স্কয়ার বাই 2 বা 4 প্লাস বি স্কয়ার বাই 4, বর্গ করে দিলাম। যোগ করে বর্গমূল করলে রুট ওভার আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2। বলো রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2 মানে কি হবে? সি বাই 2। তাহলে ডিসি এর মান আসবে সি বাই 2। কি হলো? ডি এর মান তো বি বাই 2 তো করেছি। হ্যাঁ ঠিকই তো আছে। ডি এর মান কত? ও তো ঠিকই তো আছে, ডি এর মান যে বি স্কয়ার বাই 4 আর সি এর মান a স্কয়ার বাই 4। তাহলে ডিসি এর মান সি বাই 2 লিখেছি। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা। এখন রশিদ্বয়ের টান যদি T1 এবং T2 হয়, বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে পাই। কি শিখলাম জীবনে আমরা বলো? T1 ডিভাইডেড বাই T1 এই ত্রিভুজের কোন বাহু বরাবর আছে? T1 টা আছে ইডি বরাবর, T1 বাই ইডি ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই এই ত্রিভুজের কোন বাহু বরাবর T2 আছে? এটা আছে সিই বরাবর ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ বলটা এই ত্রিভুজের কোন বাহু বরাবর আছে? ডিসি বরাবর। কি ক্লিয়ার? কোন ভেজাল আছে? তাহলে বা T1 ডিভাইডেড বাই ইডি এর মান কত, বা ডি এর মান বি বাই 2, বি বাই 2 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই এ বাই 2 ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই 2। অতএব আমরা বলতে পারি T1 ডিভাইডেড বাই শুধু বি ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই স্মল এ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই স্মল সি। এখান থেকে তুমি বাদবাকি সবকিছু বের করতে পারবা। যদি তোমার একটা রশির দৈর্ঘ্য বি, একটা রশির দৈর্ঘ্য এ এবং দ্বন্দ্বের দৈর্ঘ্য সি দেওয়া থাকে, T1 আর T2 এর মান যদি বের করতে বলে, তাহলে ডাব্লিউর মান দেওয়া থাকতে হবে। তাহলে এটা ইকুয়াল টু এটা বলে T1 এর মান বের করা যাবে, এটা ইকুয়াল টু এটা বলে T2 এর মান বের করা যাবে। যাবে কিনা বলো? এই অঙ্ক বুয়েটে এসেছিল রে ভাই, এইভাবে আসেনি। আমি এটা জেনারেল অঙ্ক করাই প্রত্যেক বছর, এটা আমার খুব প্রিয় অঙ্ক। দেখেছো তোমরা? তোমরা কি একটা জিনিস খেয়াল করে, সেটা এমসিকিউ দেওয়া হয় এই অঙ্ক। এমসিকিউ দিলে আমি 10 সেকেন্ড অঙ্কটা করে ফেলি। কিভাবে? T1 ডিভাইডেড বাই T1 যে রশি বরাবর ক্রিয়াশীল তার দৈর্ঘ্য নিতে হবে। T1 কোন বরাবর, কোন রশি বরাবর? বি দৈর্ঘ্যের রশি বরাবর, তাহলে T1 বাই বি হবে ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T2 কোন রশি বরাবর আছে তার দৈর্ঘ্য T2 বাই স্মল এ, ডাব্লিউ ডিভাইডেড বাই আরেকটা দৈর্ঘ্য বাকি থাকলে সেই দৈর্ঘ্যটা কার দৈর্ঘ্য? লাঠির দৈর্ঘ্য, সেই লাঠির দৈর্ঘ্য সমান হবে। কি ক্লিয়ার?
ও ভাইজান ওকে, কারো কি কোনো সমস্যা? সমকোণী না হলে কি ম্যাথ হবে না? হবে, বাটম খুলে যাবে নি। আমি তো এই অঙ্কটা নিয়েছি একটা জেনারেল অঙ্ক রে ভাই, হ্যাঁ তাই না? অর্থাৎ এই তথ্যগুলো থাকলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। কি কোনো সমস্যা? গিট দেওয়া আছে এই জন্য দুই অংশের টান আলাদা হবে, এটা আগেই বলা হয়েছে। গিট না থাকলে টান একই হতো। সমকোণী না হলে কি ম্যাথ হবে না? করে দেখিও, দেখবনি কেমন পারো। সমকোণী ত্রিভুজ হতে হবে। ওকে, সমকোণী না হলে অনুভূমিক বরাবর দ্বন্দ্ব রেখে দিত। কোন ভেদাল আছে? দেখো এই ধরনের কয়েকটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। সেটা হচ্ছে যেমন এই যে এরকম একটা অঙ্ক, এটা তো করে দিয়েছি, ওই যে সুইসাইড প্রবলেম। এটা কিন্তু সুইসাইড প্রবলেম। এই যে দেখো এটা হচ্ছে সুইসাইড প্রবলেম। কই গেল গড়ে কেন তো আব্বু? এই যে দেখো এই সুইসাইড প্রবলেমটা একটু আগে আমি তোমাদেরকে করাইছি। এল দৈর্ঘ্যের একটি তারের সাহায্যে, তোমার এল দৈর্ঘ্যের দিয়ে করাইছিলাম, 4 মিটার দীর্ঘ তারের এক প্রান্ত একটি বিন্দুতে আটকে অপর প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তু ঝোলানো হয়েছে। 8 কেজি ওজনের একটি অনুভূমিক বল বস্তুটিকে এক পাশে টেনে তাকে স্থির অবস্থায় রাখে। স্থানান্তরিত বস্তুটির উল্লম্ব থেকে দূরত্ব অর্থাৎ এক্স এর মান বের করতে বলেছে এবং তারের টান নির্ণয় করো। বলো এটার জেনারেল রূপটা আমি করাইছি কিনা? সুইসাইড প্রবলেম যেটা করালাম সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই এখানে। দেখো তোমার এখানে কি কি দেওয়া আছে? 10 কেজি ভরের একটি বস্তু ডাব্লিউ দেওয়া আছে, 4 মিটার দীর্ঘ তার এল এর মান দেওয়া আছে, রাইট? 8 কেজি ওজনের একটি অনুভূমিক বল অর্থাৎ এফ এর মান দেওয়া আছে। বাকিগুলো তোমরা বের করতে পারবা, তাই বলে সূত্রে বসিও না, ওই যে ওইভাবে করতে হবে। ঠিক আছে, এই অঙ্ক আমি তোমাদেরকে করাইছি, সুতরাং এটা নিয়ে তোমরা আর কোনো কথা বলতে পারবা না। আর কি কোনো অঙ্ক আছে এখানে? নাই। ওকে, তাহলে অঙ্কটা কি তুললা তোমরা? তাহলে এটা নিজেরা সলভ করে নিও। আমি সলভ করার জন্য জায়গাটা ফাঁকা রাখেছিলাম, তাই দেখি তারপরে কি অঙ্ক আছে। এটা না, এই যে দেখো এই অঙ্কটা ভাইজান খুবই কিউট একটা অঙ্ক। এগুলো বইটা আসা প্রশ্ন, একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে মুস্তাক? হ্যাঁ দেখা যাচ্ছে কিনা? 6 মিটার এবং 8 মিটার দীর্ঘ দুইটি সুতার সাহায্যে 60 কেজি ওজনের ডাব্লিউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, 60 কেজি ওজনের একটি বস্তুকে ঝুলানো হয়েছে। সুতাদ্বয়ের অপর প্রান্তদ্বয় 10 মিটার দীর্ঘ একটি রডের দুই প্রান্তে বাঁধা হয়েছে। রডটি এমন ভাবে রাখা হয়েছে বস্তুটি ঠিক তার মধ্যবিন্দুর খাড়ার নিচে অবস্থান করে। তাই করানো হয়েছিল না যে বাকি সুতাদ্বয়ের টান নির্ণয় করো। বলো এই অঙ্ক করানো হয়েছে কিনা? এই অঙ্কটা বইতে এসেছিল। কি হয়েছে? এই অঙ্কটা করানো হয়েছে কিনা বলো? একই ম্যাথ কিনা? আর যদি এমসিকিউ আসতো, বুঝলা, তাহলে আমি কি করতাম দেখো, এমসিকিউ আসলে এটাকে তামা তামা করে ফেলতাম। এই যে এইভাবে, যে মনে করো 6 মিটার দৈর্ঘ্যের রশির টান ধরতাম T1, 8 মিটার দৈর্ঘ্যের রশির টান ধরতাম T2, ঠিক আছে?
তাহলে T1 ডিভাইডেড বাই T1 যে রশি বরাবর ক্রিয়াশীল সেটার দৈর্ঘ্য, T2 ডিভাইডেড বাই যে রশি বরাবর ক্রিয়াশীল তার দৈর্ঘ্য ইকুয়াল টু ওজন ডিভাইডেড বাই আরেকটা দৈর্ঘ্য বাদ থাকলে সেটা কত 10। অ্যান্সার শেষ। অতএব T1 ইকুয়াল টু 6 6 48, T2 ইকুয়াল টু 6 6 36, সরি এখানে তো 36, এখানে 36 আর এখানে 6 48, বাস শেষ। এটাই অ্যান্সার। এত কেজি ওয়েট, এগুলোকে কেজি ওয়েটে রাখতে হয়, কেজি ওজন দেওয়া আছে তো কেজি ওয়েট, অথবা 36 কে 9.8 দ্বারা গুণ করে যেটা হবে তত নিউটন, এত কেজি ওয়েট। অঙ্ক শেষ। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি কোনো আপত্তি আছে বলো? কোনো আপত্তি নাই, ভেরি গুড। এবার আসো পরে আরেকটা অঙ্ক দেখি, কি অঙ্ক দেওয়া আছে। একই অঙ্ক, সেম অঙ্ক, 12 মিটার এবং 16 মিটার দৈর্ঘ্যের। এটা কিন্তু একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। দেখো আরো বড় করবো, আরো বড় করবো, বলো কি পানির মতো অঙ্ক। দেখো পানির মতো সোজা, 12 মিটার এবং 16 মিটার দৈর্ঘ্যের দুটি রশির সাহায্যে 30 কেজি ওজনের একটি বস্তুকে ঝুলানো হলো। রশি দুটির অপর প্রান্তে 20 মিটার দৈর্ঘ্যের একটি দ্বন্দ্বের দুই প্রান্তে বাধা আছে। শুধু খেয়াল রাখতে হবে এই দুটার বর্গের যোগফলের বর্গের সমান হয় কিনা। 12 স্কয়ার মানে 144, 16 স্কয়ার মানে 256, 256 আর 144 400, 400 বর্গমূল 20, সেটা এখানে আছে কিনা। ওকে, দ্বন্দ্বের দুই প্রান্তে আছে। দ্বন্দ্বটি এরূপ ভাবে রাখা হলো যেন বস্তুটি এর মধ্যবিন্দু ঠিক খাড়া নিচে থাকে। রশিদ্বয়ের টান নির্ণয় করো। পারবো না? T1 ডিভাইডেড বাই 12, T2 ডিভাইডেড বাই 16, 30 বাই 20। অঙ্ক শীষ মেরে করে ফেলো। কি ক্লিয়ার? তাহলে দেখেছো এই অঙ্কটাও কিন্তু আসা প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং এ আসা প্রশ্ন। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আর কি অঙ্ক আছে কয়টা? ওয়াও, এটা আরেকটা অঙ্ক, হেবি সুন্দর অঙ্ক। দেখো আজ অঙ্ক লিখতে হচ্ছে না, এই যে দেখো অঙ্কটা। পি কিউ আর সাম্যাবস্থা সৃষ্টিকারী সমবিন্দু তিনটি বলের ক্রিয়ারেখা এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর সমান্তরাল। বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এত হলে কিউ মাইনাস আর ইকুয়াল টু 8 নিউটন হলে বলগুলো নির্ণয় করো। প্রথম দিকে একটা অঙ্ক করাইছি এরকম, একবারে প্রথম অবস্থা এরকম অঙ্ক ছিল যে দেখো এই যে এই বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল, এটা হচ্ছে পি বল, এটা কিউ বল, এটা আর বল। ওকে, এই তিনটা বল এই ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল। এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বরাবর ক্রিয়াশীল বা সমান্তরাল। বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, সি এর দৈর্ঘ্য দেওয়া আছে 75 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 65 সেন্টিমিটার। ওকে, তো বলো আমরা কি শিখেছি জীবনে? কোন একটা স্ট্রাকচারে যদি তিনটা বল থাকে, একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হয়, ভারসাম্য সৃষ্টি করে, এবং সেই তিনটা বল যদি একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর আছে বলে মনে হয়, তাহলে পি ডিভাইডেড বাই যে বাহু বরাবর আছে, ওকে ধরো ক্লাস নিচ্ছে, বলো পি ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 75 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 65। কি ক্লিয়ার? পি ডিভাইডেড বাই 50, কিউ ডিভাইডেড বাই 75, আর ডিভাইডেড বাই 65। কোন আপত্তি আছে? কোন আপত্তি নাই। আমরা জানি দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে সেই যে কোনো, আমি যদি এটা করতাম লবের তিনটা যোগফল ডিভাইড বা হরের তিনটা যোগফল, তাদের অনুপাতও সমান হবে। আবার যদি এটা করি যে কিউ মাইনাস আর ডিভাইডেড বাই 75 মাইনাস 65, তাতেও কারো কিছু বলার নাই। যদি কেউ কিছু বলতে পারে তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। দুইটা অনুপাত সমান হলে লবের বিয়োগফল আর হরের বিয়োগফলের অনুপাতও সমান হয়।
প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, কিউ মাইনাস আর দেওয়া আছে 8 ডিভাইডেড বাই এখানে থাকবে 10। তাহলে বলো তোমরা এটা ইকুয়াল টু এটা বলতে পারবা, এটা ইকুয়াল টু এটা বলতে পারবা, এটা ইকুয়াল টু এটা বলতে পারবা, দিয়ে পি কিউ আর এর মান বের করে নিও। কেল্লা ফতে অঙ্ক। কি ক্লিয়ার? কোন অঙ্ক না হয়ে গেল? পারবা কিনা বলো? হয়েছে? কি ক্লিয়ার? কি হলো? হ্যাঁ, ওখানে কি চলে গেছে নাকি? ক্লিয়ার ভাইজান? ক্ষুধা লাগছে? কিসের ক্ষুধা? তাহলে আজকে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে অনেক অঙ্ক একবার তামা তামা করে ফেললাম, তাই না? বুঝলে বুঝপাতা, নইলে তেজপাতা। ওকে, ফারহানা পারভিন আইডি থেকে যে ক্লাস করছে সে অনেকদিন পরে দেখা যাচ্ছে সে লাইভ ক্লাস আর করে না, রাগ করে অভিমান করে। ছুটি, ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।